নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেল। চলে এসেছি আজকে আমাদের ওয়েস্ট বেঙ্গল এসএসসির গ্রুপ সি গ্রুপ ডির ক্লাস নাম্বার 2তে। এর আগে আমরা ক্লাস নাম্বার 1-এ ডিটেল সম্পর্কে তোমাদের আলোচনা করেছিলাম এবং তোমাদের যে আগের নোটিফিকেশান ছিল তার যে সিলেবাস বা প্যাটার্ন সেই অনুসারে তোমাদেরকে আমি দেখিয়েছিলাম তোমাদের সিলেবাসটা, এবং সেই অনুসারেই আমাদের ক্লাসটা কিন্তু এখনও চলছে। কারণ আমাদের যে গতকাল একটা নোটিফিকেশান জারি করা হয়েছিল এসএসসির মাধ্যমে, যেখানে বলা হয়েছে তোমাদের যে নোটিফিকেশান এবং এক্সাম তো তোমাদের এবছরই হবে। মোটামুটি তোমরা ধরে রাখতে পারো নভেম্বরের পর থেকে তোমাদের এক্সাম স্টার্ট হয়ে যাবে, নভেম্বরের লাস্ট উইক অথবা তারপর থেকে। আর এবং তোমাদের যে নোটিফিকেশান, ফুল নোটিফিকেশান যেখানে তোমাদের সিলেবাস থেকে সম্পর্কিত সমস্ত তথ্য থাকবে, এক্সামের প্যাটার্ন দেওয়া থাকবে, সেটা কিন্তু আমাদের পুজোর পর অর্থাৎ অক্টোবরের 4 তারিখের পর যে কোনো দিন কিন্তু আমাদের নোটিফিকেশান জারি হবে, এবং সেই দিন থেকেই সম্ভবত হয়তো কিংবা এক সপ্তাহের মধ্যে আমাদের ফর্ম ফিল আপও স্টার্ট হয়ে যাবে। যাই হোক, তোমাদের এক্সাম কিন্তু এই মাসে অর্থাৎ এই বছরেই হবে, যেটা নভেম্বরের যে কোনো সময় কিন্তু হতে পারে বা তার পরবর্তী সময়। তো এখানে আমাদের দেখতে হবে 30টা কিন্তু আমাদের জিকে সেকশন, এর ওপর আমরা টার্গেট রাখবো। যখন ফুল নোটিফিকেশান আসবে সেই নোটিফিকেশানের ওপর তোমাদের ক্লাস থাকবে, এবং তোমাদের বলে রাখি এই যে 30টা কোয়েশ্চেন থাকছে, যার মধ্যে আমাদের জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স দুটোই ইনক্লুডেড থাকছে। এটা কোন এক্সামের জন্য? গ্রুপ সি এর জন্য না ডি এর জন্য? সমস্ত এক্সামের জন্য, গ্রুপ সি এবং গ্রুপ ডি। গ্রুপ ডিতে শুধুমাত্র ইংরেজিটা থাকবে না, বাদবাকি সিলেবাস সব কিছু সেম আছে। তো চলো এবার আমরা আমাদের ক্লাসে ফিরে আসি। আমাদের প্রথম প্রশ্ন এখানে দেওয়া রয়েছে। তোমরা সকলে যারা যারা ক্লাস নাম্বার 1টা দেখোনি অবশ্যই দেখে নেবে, এবং সেটা দেখার পর তোমরা ক্লাস নাম্বার 2তে চলে আসবে। তো ক্লাসের 2তে আসার আগে তোমরা সকলে একটা লাইক করে দেবে, সকলে একটা সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেলটিকে, কারণ পরবর্তী ক্লাসগুলো পরপর একদম আসতে থাকবে এক্সামের আগে পর্যন্ত। সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেলটিকে তার জন্য, এবং টেলিগ্রাম চ্যানেলে মোস্ট ইম্পর্টেন্ট এখানে যুক্ত হয়ে যাবে, কারণ যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে তোমরা এখানেই জানতে পারবে, সেটা রাজ্য সরকারের যে কোনো এক্সামের রিলেটেড হোক বা আমাদের কেন্দ্র সরকারে। তো চলো, প্রথম প্রশ্ন আমাদের দেওয়া রয়েছে। প্রশ্ন: সৌরজগতের গ্রহের ক্রমানুসারে কোন গ্রহ মঙ্গল এবং শনির মধ্যে অবস্থান করছে? অর্থাৎ সৌরজগৎ সম্পর্কে আমাদের জানতে হবে। আগের দিনও আমরা দেখেছিলাম। তো এখানে তোমরা পাশের চিত্রও দেখতে পাচ্ছ। এখানে আমাদের প্রশ্নে বলেছে যে মঙ্গল এবং শনির মধ্যে অবস্থান করছে কোন গ্রহটি, তাদের ক্রম অনুসারে। তো আমরা জানি যে সূর্য থেকে যে সমস্ত গ্রহগুলো পরপর রয়েছে তাদের লিস্ট এখানে দেওয়া রয়েছে, তোমরা পিকচারে হয়তো দেখতে পাচ্ছ। আর এখানে আমাদের কি দেওয়া আছে? প্রথমেই কিন্তু দেওয়া রয়েছে আমাদের সূর্যের সামনেই যেটা রয়েছে সেটা হচ্ছে। তো চলো আমরা আগে সৌরজগৎ সম্পর্কে দেখে নিই। সৌরজগতের যে সূর্যের কাছাকাছি অবস্থান করছে যে গ্রহটি, সেটা হচ্ছে মার্কারি অর্থাৎ বুধ, যেটা কিন্তু সৌরজগতের সবচেয়ে কাছের গ্রহ। এবং তারপরেই যে গ্রহটা অবস্থান করছে সেটা হচ্ছে ভেনাস, যেটা হচ্ছে শুক্র গ্রহ। এই শুক্র গ্রহ কিন্তু পৃথিবীর যমজ গ্রহ নামে পরিচিত, এবং শুক্র গ্রহ কিন্তু সন্ধ্যা তারা বা শুকতারা নামেও পরিচিত। তারপরেই রয়েছে আমাদের থার্ড নাম্বার যে গ্রহ, সেটা হচ্ছে আর্থ, আমাদের পৃথিবী, যেটা নীল গ্রহ নামে পরিচিত, যেখানে প্রাণের অস্তিত্ব কিন্তু সৌরজগতের একটাই গ্রহ রয়েছে যেখানে রয়েছে। এছাড়া পরবর্তী রয়েছে আমাদেরকে মার্স, যেটা কিন্তু আমরা লাল গ্রহ নামে চিনি, যেটা মঙ্গল গ্রহ রয়েছে। এছাড়া পরবর্তী আমরা কিন্তু একটা বেল্ট টাইপের দেখতে পাচ্ছি, যেটা কিন্তু রয়েছে আমাদের অ্যাস্ট্রয়েড বেল্ট। এই অ্যাস্ট্রয়েড বেল্টে অবস্থান করছে একটা বামন গ্রহ যার নাম সেরেস, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এই যে আমাদের অ্যাস্ট্রয়েড বেল্ট, সেটা কিন্তু 8টা গ্রহকে চারটে ভাগে বিভক্ত করছে। প্রথমে আমরা দেখব এই যে প্রথম 4টে গ্রহ, যেটাকে আমরা বলছি ইনার প্ল্যানেট, এবং পরবর্তী 4টে গ্রহ যারা কিন্তু আকারে অনেক বড় এবং এরা কিন্তু গ্যাসীয় প্ল্যানেট, এই জন্য এদেরকে বলা হচ্ছে আউটার প্ল্যানেট বা গ্যাসীয় গ্রহ। আর বাদবাকি এরা যারা ছিল এরা সবাই পার্থিব গ্রহ, এরা কিন্তু গ্যাসীয় নয়। যেমন আমরা দেখতে পাচ্ছি অ্যাস্ট্রয়েড বেল্টের পরে অবস্থান করছে জুপিটার, যে কিন্তু আমাদের সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ। এবং এখানে কিন্তু এখানে আমাদের বৃহস্পতি রয়েছে, তারপরেই অবস্থান করছে শনির কিন্তু এটাও গ্যাসীয় গ্রহ। আর শনির কিন্তু বলয় আমরা দেখতে পাচ্ছি, কারণ যে বলয়টা রয়েছে এটা কিন্তু গ্যাস দিয়ে তৈরি। তো এই শনির গ্রহের যে উপগ্রহ রয়েছে, স্যাটেলাইট রয়েছে, সেটা হচ্ছে টাইটান, এটা হচ্ছে আমাদের বড় উপগ্রহ রয়েছে শনি। এর পরে অবস্থান করছে ইউরেনাস, যেটা সবুজ গ্রহ নামেও পরিচিত, এবং এর পরবর্তী রয়েছে নেপচুন। তো এই টোটাল আমাদের 8টা গ্রহ রয়েছে। তারপরে কিন্তু আমরা প্লুটোকে দেখতে পাচ্ছি। প্লুটো, যে কিন্তু ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল যে ইউনিয়নের মতে এ কিন্তু 2006-এর আগে পর্যন্ত গ্রহ হিসাবে ছিল, বাট 2006-এর পর থেকে এটাকে বামন গ্রহের লিস্টে কিন্তু ফেলা হয়েছে। এর পরবর্তী হাওমিয়া, মেঘমেঘ এরা তো সকলে রয়েছে, এবং শেষের দিকে আমরা একটা বেল্ট দেখতে পাচ্ছি, ঠিক যেরকম মাঝখানে আমরা দেখেছিলাম অ্যাস্ট্রয়েড বেল্ট, এইরকমই একটা বেল্ট রয়েছে যার নাম কুইপার বেল্ট। ঠিক আছে, তো এই সম্পর্কিত সমস্ত তথ্য তোমরা দেখে নিলে। এবার আমরা যদি বলি সৌরজগতের সবথেকে ছোট গ্রহ কোনটা, তাহলে হবে বুধ।
পৃথিবীর যমজ গ্রহ কোনটা? ভেনাস হয়ে যাবে অর্থাৎ শুক্র। লাল গ্রহ কোনটাকে বলা হয়? যেটা মঙ্গল গ্রহকে বলা হয়। আমাদের নীল গ্রহ কোনটাকে বলে? আমাদের পৃথিবীকে বলা হয়। সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ কোনটা? জুপিটার বা বৃহস্পতি। সৌরজগতের মধ্যে আমরা যদি বলি যেটা পূর্ব থেকে পশ্চিম দিকে ঘোরে কোন গ্রহটা, সেটা তোমরা কমেন্ট সেকশানে অ্যান্সার দেবে, ঠিক আছে? এছাড়া অবশ্যই বুধ কিন্তু তার যে পরিক্রমণ গতিটা সেটা কিন্তু সবথেকে ফাস্টেস্ট গতি করে ফেলে, যেটা হচ্ছে 88 দিনের মধ্যে কমপ্লিট করে ফেলে, ঠিক আছে? আর এখানে দেখবে যে মঙ্গল গ্রহ রয়েছে, তার কিন্তু দুটো স্যাটেলাইট রয়েছে, দুটো মুন রয়েছে, যার নাম ফোবস এবং ডাইমস। আর যদি বলি সবথেকে বেশি সৌরজগতের কোন গ্রহের উপগ্রহ রয়েছে, সেটা কিন্তু শনির হবে আমাদের রাইট অ্যান্সার। এটাও দেখে রাখবে, ঠিক আছে? তো আমাদের প্রশ্ন যেটা ছিল সেটা হচ্ছে মঙ্গল এবং এই যে আমাদের শনি রয়েছে, এদের মাঝখানে অবস্থান করছে কোন গ্রহটি? তো এই দুজনের মাঝখানে অবস্থান করছে সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ, যেটা হচ্ছে বৃহস্পতি বা জুপিটার। এবং এখানে এটাও দেখবে যে এই যে আমাদের শনি রয়েছে এবং মঙ্গল রয়েছে, এদের মাঝখানে অবস্থান করছে কোন বেল্ট? পরীক্ষায় কিন্তু যদি ভালো মাত্রায় প্রশ্ন করে এই প্রশ্নটা অবশ্যই জিজ্ঞাসা করা হবে, কোন বেল্ট অবস্থান করছে? সেটা হচ্ছে অ্যাস্ট্রয়েড বেল্ট অবস্থান করছে এই মঙ্গল এবং শনির মাঝখানে। আর যদি জিজ্ঞাসা করা হয় এই অ্যাস্ট্রয়েড বেল্টে কোন বামন গ্রহ অবস্থান করছে, একমাত্র বামন গ্রহ অবস্থান করছে সেরেস। সুতরাং এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে এই প্রশ্নের জন্য বৃহস্পতি, অপশান নাম্বার ডি। যদিও তোমাদের কিন্তু এখানে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, কারণ বেশি একটু ডিটেলস তোমাদের বলা হচ্ছে তার জন্য, ঠিক আছে? সেটা তোমরা দেখতে পারো। পরের প্রশ্ন আমাদের আছে, তোমরা কিন্তু চাইলে এটা স্পিডেও বাড়িয়েও দেখে নিতে পারো। এটা সম্প্রতি 2024 সালে কোন ব্যক্তি জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছেন? তো আমাদের সঠিক অ্যান্সার কোনটা হবে? 2024-এ জ্ঞানপীঠ পুরস্কার প্রাপক তার নাম কি? তার ছবি কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি পাশে, বিনোদ কুমার শুক্লা। বিনোদ কুমার শুক্লা 2024-এর জ্ঞানপীঠ পুরস্কার প্রাপক রয়েছেন। এই জ্ঞানপীঠ পুরস্কারটা কিসের জন্য দেওয়া হয়? এটা কিন্তু সাহিত্যে দেওয়া হয়। কিসে? সাহিত্যে কিন্তু দেওয়া হয়ে থাকে জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড। প্রথম জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে কত সাল থেকে? সাল 1961 সাল থেকে প্রথম জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড দেওয়া শুরু হয়েছিল, এবং প্রথম ভারতীয় হিসাবে যিনি এই জ্ঞানপীঠ পেয়েছিলেন 1965 দিকে পেয়েছিলেন মালয়ালমের একজন রাইটার, যার নাম জি শঙ্কর কুরুপ। তিনি 1965-তে এই জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন, এবং এই জ্ঞানপীঠ পুরস্কারের জন্য নগদ 11 লক্ষ টাকা কিন্তু প্রদান করা হয়, তার সাথে একটা মূর্তিও প্রদান করা হয় ব্রোঞ্জের। এর সাথে দেখতে হবে আমাদের টোটাল এখনও পর্যন্ত আমাদের বাঙালি হিসাবে 6 জন কিন্তু এই জ্ঞানপীঠ পুরস্কার কিন্তু পেয়েছেন। তাদের মধ্যে অন্যতম ব্যক্তিত্ব রয়েছেন কে? আশাপূর্ণা দেবী। আশাপূর্ণা দেবী 1976 সালে তার প্রথম প্রতিশ্রুতি, এই যে উপন্যাস রয়েছে, অবশ্যই এক্সামের জন্য ইম্পর্টেন্ট। কি বললাম? প্রথম প্রতিশ্রুতি উপন্যাসের জন্য আশাপূর্ণা দেবী 1976 সালে প্রথম মহিলা হিসাবে জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছেন। কে? এই আশাপূর্ণা দেবী, ঠিক আছে? অবশ্যই কিন্তু এটা এক্সামের জন্য মোস্ট ইম্পর্টেন্ট রয়েছে, এই দুটোই কিন্তু তোমরা দেখে রাখবে। চলো পরের প্রশ্নে আসি। বরদৈছিলা ঝড় ভারতের নিচের কোন রাজ্যে ঘটে? তো সঠিক অ্যান্সার আমাদের কোনটা হবে? বরদৈছিলা, যেটা কিন্তু আমরা আসামে দেখতে পাই। পরের প্রশ্ন, এছাড়া লু আদি তো রয়েছে, যেগুলো আমাদের উত্তর পশ্চিম ভারতে বিশেষ করে পাঞ্জাব এবং রাজস্থানের দিকে কিন্তু আমরা দেখতে পাই, যেটা স্থানীয় বাতাস, ওখানকার গরম শুষ্ক বাতাস। পরের প্রশ্ন আছে, শিব সমুদ্রম যে ওয়াটারফল, যে জলপ্রপাত রয়েছে, এটা কোথায় অবস্থান করছে? তো শিব সমুদ্রম ওয়াটারফল বা জলপ্রপাত এটি অবস্থান করছে কাবেরী নদীতে। কোথায়? কাবেরী। এর সাথে দেখতে হবে ভারতের সর্বোচ্চ জলপ্রপাত, তার নাম কি? অবশ্যই কুঞ্চিকল ওয়াটারফল। কুঞ্চিকল জলপ্রপাত, যার উচ্চতা 455 মিটার, এটা অবস্থান করছে কোথায়? কর্ণাটক রাজ্যে। ভারতের কর্ণাটক রাজ্যে অবস্থান করছে। কর্ণাটকের কোন নদীর ওপর? অবশ্যই বরাহি নদীর ওপর। বরাহি নদীর ওপর অবস্থান করছে 455 মিটার উচ্চতা বিশিষ্ট কুঞ্চিকল ওয়াটারফল, ভারতের সবচেয়ে সর্বোচ্চ মাত্রায় যে ওয়াটারফলটা রয়েছে সেটি। এর সাথে সাথে অন্যান্য যে ওয়াটারফল রয়েছে, যেমন নোকানিকাই ওয়াটারফল, যেটা মেঘালয় রাজ্যে অবস্থান করছে। এছাড়া দুধসাগর ওয়াটারফল, যেটা গোয়া রাজ্যে অবস্থান করছে। যোগ জলপ্রপাত, এটাও কিন্তু আমাদের কর্ণাটক রাজ্যে অবস্থান করছে শরাবতী নদীর ওপর। চিত্রকূট ওয়াটারফল, যেটা ছত্তিশগড়ে ইন্দ্রাবতী নদীর ওপর অবস্থান করছে। প্রতিটা প্রশ্ন ইম্পর্টেন্ট রয়েছে আমাদের এক্সামের জন্য। পরের প্রশ্ন দেখি, যদি ভালো লাগে তোমরা সকলে একটা লাইক করে দেবে। পরের প্রশ্ন আমাদের রয়েছে, সম্প্রতি 2024-এর প্যারিস অলিম্পিকে স্বপ্নীল কুসলে কোন বিভাগে পদক জিতেছেন? ইম্পর্টেন্ট কোশ্চেন। স্বপ্নীল কুসলে কোন বিভাগে তিনি এখানে জিতে নিয়েছেন পদক? শুটিং। তিনি কিন্তু শুটিংয়ের সাথে সম্পর্কিত, অবশ্যই আমাদের একটা রাইট অ্যান্সার হবে। এবং 2024-এ
এই যে প্যারিস অলিম্পিক, এটা কিন্তু ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত হয়েছিল 2024-এ। এখানে কোনো রকম কিন্তু আমাদের গোল্ড মেডেল আসেনি, যদিও একটা সিলভার মেডেল এসেছিল, যেটা কিন্তু কে জিতেছিলেন? নীরজ চোপড়া। ঠিক আছে, তিনি জ্যাভলিন থ্রোর সাথে সম্পর্কিত। এছাড়া তিনি কিন্তু এর আগে 2020-তে টোকিও অলিম্পিকে তিনি কিন্তু সোনা এনেছিলেন। সেটাও দেখতে হবে, জাপানের টোকিওতে অনুষ্ঠিত হয়েছিল টোকিও অলিম্পিক, সামার অলিম্পিকে, যেখানে কিন্তু নীরজ চোপড়া গোল্ড জিতেছিলেন। তারপর থেকে তিনি গোল্ডেন বয় হিসাবেও কিন্তু পরিচিত নীরজ চোপড়া। তিনি হরিয়ানা পানিপত থেকে কিন্তু বিলং করেন। এই প্রশ্নটা অলরেডি চলে এসেছে আমাদের রাজ্যের এক্সামে। এর সাথে আমাদের দেখতে হবে অলিম্পিক সম্পর্কে। অলিম্পিক আমরা যদি বলি, প্রথম অলিম্পিক কবে শুরু হয়েছিল? 776 খ্রিস্টপূর্বাব্দে কিন্তু প্রথম এই গ্রিসেই কিন্তু অলিম্পিক শুরু হয়েছিল। একদম খ্রিস্টপূর্বাব্দে আমরা চলে যাচ্ছি 776 খ্রিস্টপূর্বাব্দ। কিন্তু আধুনিক অলিম্পিক কিন্তু তার পরবর্তীতে শুরু হয়েছিল। এবং তোমাদের যেটা দেখতে হবে, প্রথম যে আমাদের অলিম্পিক যে বোর্ডটা গঠন করা হচ্ছে, যেটা হচ্ছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি, এটা 1894 সালে এটা গঠন করা হয়েছিল। কে করেছিলেন? অবশ্যই ফ্রান্সের পিয়ের ডি কুবার্টিন। তিনি আধুনিক অলিম্পিকের জনক নামে পরিচিত। পরীক্ষায় আসে আধুনিক অলিম্পিকের জনক কাকে বলা হয়? এই পিয়ের ডি কুবার্টিনকে বলা হয়, যিনি 1894 সালে এই আধুনিক অলিম্পিক কমিটি স্থাপন করছেন। তারপর প্রথম আধুনিক অলিম্পিক খেলা শুরু হচ্ছে কোথায়? গ্রিসের এথেন্স শহরে 1896 সালে। 1896 গ্রিসের এথেন্সে প্রথম অলিম্পিক অনুষ্ঠিত হচ্ছে, আধুনিক অলিম্পিক। এবং এই যে অলিম্পিকের তোমরা লোগো দেখতে পাচ্ছ, এখানে 5-5টা কালারের রিং দেখতে পাচ্ছি আমরা, তাই না? তো পরীক্ষায় আমাদের আসে যে এই 5-5টা রিং কোন কোন কন্টিনেন্ট অর্থাৎ মহাদেশকে ডিনোট করে। প্রথমে আমরা দেখছি ব্লু কালারের যে রিংটি রয়েছে, এটা ডিনোট করছে কাকে? ওশিয়ানিয়া যেটা রয়েছে। তো নীল যেটা রয়েছে, এটা আমাদের ওশিয়ানিয়া নয়, এটা ইউরোপ। ঠিক আছে, তো এখানে ইউরোপ হয়ে যাবে। আমাদের ব্লু কালারের যে রিংটি রয়েছে, সেটা হচ্ছে আমাদের ইউরোপ। এখানে নীল কালারেরটা আমরা দেখে নিলাম ইউরোপ। এখানে হলুদ কালারের যেটা রয়েছে আমাদের এশিয়া। কে? হলুদ কালারের যে ডিনোট করছে যে কন্টিনেন্টকে, সেটা হচ্ছে এশিয়া মহাদেশকে। কালো মহাদেশ কিন্তু আমরা অনেকেই জানি যে অন্ধকারাচ্ছন্ন মহাদেশও বলা হয়ে থাকে আফ্রিকাকে। তো কালো দিয়ে তোমরা এটা মনে রাখতে পারো যে ব্ল্যাকটা হচ্ছে আমাদের আফ্রিকা। যেটা রয়েছে সবুজ রঙের, সেটা আমাদের অবশ্যই হয়ে যাবে ওসিয়ানিয়া। এবং লাল কালার দেখেতেও তোমরা অনেকেই এটা বুঝতেই পারবে, যেটা আমেরিকাকে ডিনোট করছে, ইউএসএ। তো এই 5-5টা রিং 5-5টা মহাদেশকে ডিনোট করে থাকে, এক্সামের জন্য ইম্পর্টেন্ট রয়েছে। এখান থেকে তোমরা অবশ্যই দেখে নেবে যে হেড আমাদের যে বর্তমান প্রেসিডেন্ট রয়েছে, ঠিক আছে, অলিম্পিক যে কমিটি রয়েছে তার বর্তমান প্রেসিডেন্টের নাম কি? এটা আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অবশ্যই ক্রিস্টি কোভেন্ট্রি। তিনি কিন্তু বর্তমানে প্রেসিডেন্ট রয়েছেন ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির। এবং এর হেডকোয়ার্টার কোথায় অবস্থান করছে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি? লুসেন, সুইজারল্যান্ডের লুসেনে অবস্থান করছে এর হেডকোয়ার্টার। তো প্রতিটা প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে। আর তোমাদের জন্য আরেকটা প্রশ্ন এখান থেকে দেখে রাখবে, সামনের 2026 সালের উইন্টার অলিম্পিক গেম হতে যাচ্ছে, সেটা কোথায় হবে? সেটা মিলান এবং কার্টিনাতে অনুষ্ঠিত হতে যাচ্ছে, ইটালির। এটা পরীক্ষায় অলরেডি চলে আসবে, দেখে নেবে। এছাড়া 2028-এ হতে যাচ্ছে লস অ্যাঞ্জেলসে সামার অলিম্পিক। কোথায়? লস অ্যাঞ্জেলস, ইউএসএ। মোটামুটি এই কটা দেখে রাখবে সামনেরগুলো। পরের প্রশ্ন, তোমরা যারা ক্লাস দেখছো, তোমরা যে ক্লাসটা দেখছো, এটা কিন্তু দ্য বেস্ট কন্টেন্টকে কিন্তু দেখছো। এটা যদি কোনো ব্যাচে দেওয়া যেত, এটা কিন্তু অবশ্যই 1000 টাকার ওপর ব্যাচ কিন্তু এখানে বিক্রি হয়ে যেত। ঠিক আছে, কিন্তু আমি সেরকম কিছু করতে চাই না, তার জন্যই তোমাদের কিন্তু ফ্রি অফ কস্ট এখানে দেওয়া হচ্ছে। শুধুমাত্র তোমরা একটু লাইক এবং শেয়ারের মাধ্যমে সাপোর্ট করবে, আর কিছু চাই না। এছাড়া তোমাদের যদি কোনো রকমের কারেন্ট অ্যাফেয়ার্সের প্রয়োজন হয়, যেটা গ্রুপ সির জন্য মোস্ট ইম্পর্টেন্ট রয়েছে, এখানে এক নম্বর কিন্তু ইম্পর্টেন্ট এই গ্রুপ সি গ্রুপ ডি এক্সামের জন্য, যেখানে আমরা জানি ওল্ড ক্যান্ডিডেটের সাথে নিউ ক্যান্ডিডেটও কিন্তু এখানে বসবে পরীক্ষায়। সুতরাং এখানে কম্পিটিশন কিন্তু প্রচণ্ড হাই হবে, 20 লাখের ওপর অবশ্যই ফর্ম ফিল আপ হবে, সেটা দেখে নেবে তোমরা। এখানে কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু অবশ্যই আমাদের এক্সামে আসবে। মোটামুটি আমরা ধরে রাখতে পারি 6 থেকে 7টা কারেন্ট অ্যাফেয়ার্স আসবে। আর এই 6টা প্রশ্ন, 6 থেকে 7টা যে কটা প্রশ্ন আসবে, সবকটাই আমাদের কমন পেতে হবে। তার জন্য কিন্তু এই পিডিএফটা তোমাদের রেডি করা হয়েছে। কী রয়েছে এখানে? টোটাল যে কোনো মাসের কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য টোটাল 450-র কাছাকাছি নাম্বার অফ কোয়েশ্চেন রয়েছে, যে প্রশ্নগুলো এসএসসির মতো এক্সাম, রেলওয়ের মতো এক্সামে কিন্তু অলরেডি চলে এসেছে। আর এখানকার বাইরে কোনো প্রশ্ন আমাদের রাজ্যের কোনো এক্সামে কিন্তু এর বাইরে আসবে না। কোন এক্সাম? ডব্লিউবি, কেপি কনস্টেবল, এসআই হোক, বা আমাদের ডব্লিউবিপিএসসির কোনো এক্সাম, সেটা ডব্লিউবিসিএস হোক না কেন, এর বাইরে কোনো পরীক্ষায় কোনো প্রশ্ন এর বাইরে আসবে না। অবশ্যই তোমরা এখানে কিন্তু দেখে নিতে পারছো, প্রতিটা প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট। প্রথম দাবা স্পোর্টস বিশ্বকাপ, যেটা কিন্তু অবশ্যই ম্যাগনাস কার্লসেন এখানে কিন্তু জয়লাভ করেছেন, ইম্পর্টেন্ট রয়েছে। এই প্রশ্নটাও তোমাদের চলে আসতে পারে। এছাড়া অন্যান্য আমাদের ইন্ডিয়ান অলিম্পিক যে অ্যাসোসিয়েশন তোমরা দেখতে পাচ্ছ, 2030 কমনওয়েলথ গেমসের প্রধান আয়োজক কিন্তু অবশ্যই আহমেদাবাদ। এটা কিন্তু অবশ্যই ইম্পর্টেন্ট রয়েছে। 2030 প্রথমবারের জন্য কিন্তু আমাদের ভারত অনুষ্ঠিত করতে যাচ্ছে কমনওয়েলথ গেমস।
এছাড়া 89তম দাবা গ্র্যান্ডমাস্টার কে রয়েছেন? অবশ্যই রোহিত কৃষ্ণান। ইম্পর্টেন্ট রয়েছে এটাও, প্রতিটা প্রশ্ন এখানে ইম্পর্টেন্ট, একটাও ছাড়া যাবে না। তোমাদের যদি যে কোনো মাসের কারেন্ট অ্যাফেয়ার্স প্রয়োজন হয় তাহলে তোমাদের যে কোনো মাসের জন্য শুধুমাত্র 20 টাকা পার মান্থে তোমরা কিন্তু পেয়ে যাবে যে কোনো মাসের কারেন্ট অ্যাফেয়ার্স। এই যে নাম্বারটা দেওয়া রয়েছে এই নাম্বারের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে তোমরা পাবে এবং কমেন্ট সেকশনেও দেওয়া থাকবে তার লিঙ্ক। এর মাধ্যমে তোমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নেবে। এছাড়া 2024-এর কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু আমাদের পড়তে হবে, সেটা টোটাল একটা জিস্ট মতো তোমাদের করে দেওয়া আছে, বেশি প্রশ্ন পড়ার দরকার নেই। এখানে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত টোটাল 1200 কোশ্চেন আছে, যেগুলো টপ 100 পার মান্থের। এছাড়া আমাদের 50টা পেজের একটা জিস্ট দেওয়া রয়েছে 2024-এ। এই টোটালটা যদি তোমরা কমপ্লিট করে নাও এটা কভার হয়ে যাবে, যেটার প্রাইস রয়েছে শুধুমাত্র 80 টাকা। এছাড়া অনেকে বারবার বলেছিল যে এসএলএসটির জন্য আমাদের তৈরি করতে, তার জন্য কিন্তু ইতিহাসটা অনেকবার বলেছিল, তার জন্য ইতিহাসটা তৈরি করা হয়েছে। বাদবাকি কিন্তু এখনও সাবজেক্ট ওয়াইজ রেডি কিছু নেই, সেটা তোমাদের আগে থেকে জানিয়ে দিলাম। কিন্তু ইতিহাসটা যেটা রয়েছে, ইতিহাস থেকে আমি বলছি যে কোনো একটা সিঙ্গেল এক্সামে আমাদের রাজ্যে এর বাইরে ইতিহাসের কোনো প্রশ্ন কিন্তু তোমরা দেখতে পাবে না। অর্থাৎ যে কোনো প্রশ্ন তোমাদের আমাদের রাজ্যের এক্সামের জন্য জিজ্ঞাসা করা হোক না কেন, সমস্ত প্রশ্নের উত্তর এখানেই দেওয়া রয়েছে। এসএলএসটিতে 9, 10, 11, 12-এ প্রচুর মাত্রায় প্রশ্ন, 90%-এর ওপর কিন্তু সেম টু সেম অ্যাজ ইট ইজ কোশ্চেন আমাদের এই পিডিএফে সব কিছু কমন চলে এসছে। সুতরাং আমাদের রাজ্যের যে কোনো এক্সামের জন্য তোমরা প্রস্তুতি নাও। এসএসসি, রেলওয়ে, যে কোনো এক্সামের জন্য দ্য বেস্ট কন্টেন্ট এখানে দেওয়া রয়েছে, একদম সিকোয়েন্স ওয়াইজ একদম পরপর সাজানো দেওয়া রয়েছে। এবং শেষের দিকে কিছু আমাদের ওয়ান লাইনার টাইপের কোশ্চেনও দেওয়া রয়েছে, যেগুলো একদম রিভিশনের জন্য বেস্ট হতে যাচ্ছে। তো যে কোনো এক্সাম দাও, আমাদের ইতিহাস থেকে যদি কোনো প্রশ্ন তোমরা কমন পেতে চাও একদম টু দ্য পয়েন্ট, তাহলে কিন্তু তোমরা এই পিডিএফটা নিতে পারো। নেওয়ার জন্য ডিসক্রিপশন বক্সের ওই নাম্বারেই যোগাযোগ করবে। এছাড়া তোমরা এখানে দেখতেই পাচ্ছ সমস্ত পিডিএফের রিভিউ, এবং তোমরা যদি ডেমো পিডিএফ দেখতে চাও তাহলে তোমরা অবশ্যই ওই নাম্বারে যোগাযোগ করলে পেয়ে যাবে। বিশেষ করে সকলে কিন্তু টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই যুক্ত হবে। এই অল ইন্ডিয়া র্যাঙ্ক টেলিগ্রাম চ্যানেল এবং ইউটিউব চ্যানেল অবশ্যই যুক্ত হয়ে থাকবে। এখানে যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট সবার প্রথম সবার আগে তোমরা পাবে, ইম্পর্টেন্ট আপডেট। এছাড়া আমাদের অন্যান্য পিডিএফের মধ্যে এখানে রয়েছে রেলওয়ের ইন্টারপিএসসি সহ অন্যান্য প্রিভিয়াস ইয়ার প্রশ্নপত্র, যেগুলো আপকামিং আমাদের। আচ্ছা, তোমাদের বলে রাখি, রেলের যে গ্রুপ ডিতে এক্সাম হতে যাচ্ছিল 17 নভেম্বর থেকে, সেই এক্সামটা কিন্তু ইতিমধ্যে একটা স্টে অর্ডার কিন্তু লেগে গেছে তার উপর, কারণ ক্যাটের কাছে এখন সেই সব কিছু ডকুমেন্ট চলে গেছে এবং একটা কেসের আপডেটের যখন এটা মোটামুটি তোমাদের ওই শেষের দিকে যখনই এটা আপডেট আসবে তোমরা কিন্তু জেনে যাবে। ঠিক আছে, অবশ্যই তোমরা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে থাকবে, সমস্ত আপডেট ওখানেই দেওয়া হবে। ইতিমধ্যে কিন্তু তোমাদের রেলের যে গ্রুপটি সেই এক্সামটা এখন পর্যন্ত হচ্ছে না, এইটুকু আপডেট এখন রয়েছে। তো এখানে আমাদের রয়েছে যে সমস্ত যে কোয়েশ্চেন পেপারগুলো, তোমাদের হাতে সময়টাও একটু বেড়ে গেল, যারা যারা এখনও প্রস্তুতি নিতে পারছো না, অবশ্যই এই পিডিএফগুলো রয়েছে যেগুলো 2025 আমাদের রেলওয়ে কন্ডাক্ট করানো হয়েছে। যে প্রশ্নগুলো পত্র এইগুলো তোমরা অবশ্যই পড়ে যাবে। এছাড়া বায়োলজি যেটা দেখতে পাচ্ছ না, এটা লাস্ট 10 বছরের প্রশ্নপত্র রেলওয়ে। ঠিক আছে, যাদের প্রয়োজন রয়েছে এই পিডিএফগুলোর মধ্যে যে কোনো পিডিএফ তোমরা কিন্তু এই নাম্বারে যোগাযোগ করবে। পরবর্তী আমাদের যে প্রশ্ন রয়েছে, ভারতের দক্ষিণতম বিন্দু ইন্দিরা পয়েন্ট এটা কোথায় অবস্থান করছে? তো আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে যে দক্ষিণতম বিন্দু ইন্দিরা পয়েন্ট অবস্থান করছে আন্দামান নিকোবর যে আইল্যান্ড রয়েছে এখানে কিন্তু আমাদের অবস্থান করছে ইন্দিরা পয়েন্ট। এর সাথে সাথে আমাদের অন্যান্য পয়েন্টগুলো দেখতে হবে। আমাদের যে ইস্টার্ন মোস্ট পয়েন্ট যেটা অবস্থান করছে অরুণাচল প্রদেশের কিবিথুতে অবস্থান করছে আমাদের ইস্টার্ন মোস্ট পয়েন্ট। আমাদের ওয়েস্টার্ন মোস্ট পয়েন্ট যেটা অবস্থান করছে কোন জায়গায়? অবশ্যই গুজরাটের গুহার মটরে। এর সাথে আমাদের একদম নর্দার্ন ইন্ডিয়ায় একদম নর্দার্ন মোস্ট পয়েন্ট যেটা আমরা বলবো উত্তরতম বিন্দু, যেটা হচ্ছে কাশ্মীরের ইন্দিরা কল হচ্ছে আমাদের নর্দার্ন মোস্ট পয়েন্ট। এছাড়া সাউদার্ন দিকে যদি আমরা চলে আসি, দক্ষিণতম মূল বিন্দু যেটা কিন্তু আমাদের অবস্থান করছে কোথায়? অবশ্যই এই ইন্দিরা পয়েন্ট, যেটা আন্দামান নিকোবর আইল্যান্ডে অবস্থান করছে। এছাড়া আমরা যদি বলি যে আমাদের দক্ষিণতম মূল বিন্দু যেটা কিন্তু মূল ভূখণ্ডের, তাহলে কিন্তু আমাদের উত্তরটা কী হবে? তাহলে আমাদের তামিলনাড়ুর কন্যাকুমারী যেটা হবে সেটা। তো এগুলো তোমরা একটু দেখে রাখবে। পরের প্রশ্ন দেখি, ভালো লাগলে একটা লাইক কিন্তু সকলে করে দেবে। কান্ডালা যে বন্দর রয়েছে এটা কোন রাজ্যে অবস্থান করছে? আমরা সকলেই জানি কান্ডালা একটি শুল্কমুক্ত বন্দর এবং এটা অবস্থান করছে ভারতের গুজরাট রাজ্যে। নেক্সট প্রশ্ন, উত্তরবঙ্গের ত্রাসের নদী কোনটাকে বলা হয়? তো উত্তরবঙ্গের ত্রাসের নদী বলা হয়ে থাকে তিস্তাকে। বিহারের দুঃখ যেমন আমরা বলি কোশিকে, আমাদের বাংলা দুঃখ বলি আমরা কাকে? দামোদরকে। পরের প্রশ্ন আছে যে সম্প্রতি মিস ওয়ার্ল্ড 2025 শিরোপা জিতে নিয়েছেন কে? সঠিক অ্যান্সার আমাদের কিন্তু হয়ে যাবে এটা 2025-এর কারেন্ট অ্যাফেয়ার্স এখানে যেগুলো করানো হচ্ছে একদম আপডেটেড কন্টেন্ট দেওয়া হচ্ছে। এছাড়া আমাদের চ্যানেলে কিন্তু অলরেডি 500 ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স দেওয়া রয়েছে, ওটা সিরিজটা তোমরা দেখতে পারো। তাছাড়া তোমাদের জন্য স্পেশালি কারেন্ট অ্যাফেয়ার্স অলরেডি এই চ্যানেলেই আসবে।
যেখান থেকে তোমরা অবশ্যই কারেন্ট অ্যাফেয়ার্স কমন পেয়ে যাবে। আর যাদের প্রয়োজন রয়েছে পিডিএফ, তোমরা পিডিএফ নিতে পারো। এখানে রয়েছে মিস ওয়ার্ল্ড 2025, যেখানে কিন্তু জয়লাভ করেছেন সুচেতা চৌংশ্রী, অপশান নাম্বার এ। পরের প্রশ্ন রয়েছে বুলন্দ দরওয়াজা কে নির্মাণ করেছেন? তো বুলন্দ দরওয়াজা যেটা নির্মাণ করেছিলেন কে? সম্রাট আকবর। তো মোগল সম্রাট আকবর তিনি কিন্তু এই বুলন্দ দরওয়াজা তিনি তৈরি করেছিলেন। এই যে আমাদের আকবর রয়েছে, আকবরের সময় এই সম্পর্কিত যে গুরুত্বপূর্ণ ঘটনাবলী আমাদের দেখতে হবে, যেটা 1556 সালে পানিপথের দ্বিতীয় যুদ্ধে বৈরাম খানের নেতৃত্বে তিনি হিমুকে কিন্তু পরাজিত করেছিলেন, ইম্পর্টেন্ট রয়েছে। এর সাথে সাথে এটাও দেখে নেবে যে এই আকবরের কিন্তু অভিভাবকের নাম জিজ্ঞাসা করা হয়, যেটা কিন্তু বৈরাম খান, আমাদের রাইট অ্যান্সার হবে। তিনি কিন্তু দিন-ই ইলাহি এই মতের কিন্তু ধর্মমতের প্রবর্তন করেছিলেন, এটাও দেখতে হবে। তার সাথে সাথে তিনি কিন্তু মনসবদারি প্রথা, মনসব কথার অর্থ হলো পদমর্যাদা, আর এই মনসবদারি সিস্টেম তিনি কিন্তু ইন্ট্রোডিউস করেছিলেন ইন্ডিয়াতে। ঠিক আছে, তো এই সম্পর্কিত গুরুত্বপূর্ণ জিনিসগুলো দেখে নেবে, যেগুলো কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে আকবর থেকে। এছাড়া এখানে দেখবে যে ইনার সময় কিন্তু নবরত্ন ছিলেন। এই নবরত্নের মধ্যে ছিলেন কে? একজন কিন্তু এখানকার কবি ছিলেন, যার নাম হচ্ছে কি আইনি আকবরী, যে গ্রন্থটি রচনা করেছিলেন আবুল ফজল, তিনি কিন্তু তার সময় ছিলেন। এছাড়া তার সময় ছিলেন বিখ্যাত সঙ্গীতজ্ঞ তানসেন, এবং তার যে আকবরের রাজস্ব মন্ত্রী, এই নামটা পরীক্ষায় জিজ্ঞাসা করা হয়, রাজস্ব মন্ত্রীর নাম কি? যেটা কিন্তু টোডর মল আমাদের রাইট অ্যান্সার হবে। তো এই সম্পর্কিত তথ্যগুলো তোমরা একটু দেখে রাখবে। পরের প্রশ্ন দেখি, কাশী যে মহাজনপদ এর রাজধানী কোনটি? তো আমাদের যে মহাজনপদগুলো ছিল, টোটাল 16টি মহাজনপদ ছিল। এই 16টি মহাজনপদ পরবর্তীতে এর মধ্যে কিন্তু একটাই শেষ পর্যন্ত সবথেকে রাজ্য বিস্তার করতে সক্ষম হয়েছিল এবং টিকিয়ে রাখতে, সেটা হচ্ছে মগধ ডাইনেস্টি। পরবর্তীতে আমরা মগধে চলে যাব। কিন্তু এই যে 16টা মহাজনপদ, তার মধ্যে দক্ষিণে অবস্থান করছে কোনটা? যেটা কিন্তু অসমক অবস্থান করছে দক্ষিণে, পরীক্ষায় চলে আসে। আর এখানে আমাদের রয়েছে কাশী মহাজনপদের রাজধানী কোনটা হবে? সঠিক অ্যান্সার বারাণসী। এর সাথে সাথে তোমরা এটাও দেখবে যে কোশলের কোনটা রয়েছে? শ্রাবস্তী। বৎসের রয়েছে কৌশাম্বী। অবন্তীর রয়েছে উজ্জয়িনী। কুরুর রয়েছে ইন্দ্রপ্রস্থ। পাঞ্চালের অহিচ্ছত্র। এছাড়া রয়েছে অন্যান্য, যেমন অসমক যদি আমরা দেখি, অসমকের রয়েছে পেটার্ন। ঠিক আছে, ব্রিজি, মল্ল, এগুলো কোনগুলো রয়েছে? ব্রিজি হচ্ছে আমাদের কিন্তু প্রজাতান্ত্রিক রাজ্য, এটা কিন্তু দেখে রাখবে। বাদবাকি সব কিন্তু রাজতান্ত্রিক, ব্রিজি, মল্ল ছাড়া। তো ব্রিজি ছিল আমাদের কোথাকার, যেটা কিন্তু এর রাজধানী ছিল বৈশালী। ঠিক আছে, আর গান্ধারের ছিল তক্ষশিলা। চলো পরের প্রশ্ন দেখি, নাহলে অনেকটা তোমাদের কিন্তু টাইম চলে যাবে। 2025 সালের 17তম ব্রিক্সের সামিট কোন দেশে অনুষ্ঠিত হতে চলেছে? তো 2025-এর যে 17তম ব্রিক্সের সামিট, যেটা কিন্তু অলরেডি হয়েছে, যেটা কিন্তু অবস্থান হয়েছে কোথায়? হোস্ট হয়েছে ব্রাজিলে। আর তোমাদের বলে রাখি, এই যে ব্রিক্স কান্ট্রি যেটা রয়েছে না, এটার একটা মিনিং রয়েছে। কি কি? এখানে টোটাল 5টা দেশের একটি সমূহ যেটা তৈরি করেছে ব্রিক্স। প্রথমে 2009 সালে এটা কিন্তু ছিল ব্রিক, BRIC। কে কে ছিল? ব্রাজিল, আর দিয়ে রাশিয়া, আই দিয়ে ইন্ডিয়া, সি দিয়ে চায়না। এই 4টে দেশ ছিল 2009-তে। এবং সাউথ আফ্রিকা, যে কিন্তু এই এসটা যুক্ত হচ্ছে 2010-এ। সাউথ আফ্রিকা 2010-এ যোগদান করছে, তারপর থেকে এটা ব্রিক্স কান্ট্রি রূপে আত্মপ্রকাশ করছে। এবং এখানে এটাও দেখবে যে এখানে কিন্তু আমাদের তাহলে কটা দেশ হলো? টোটাল 5টা দেশ হলো, ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না, সাউথ আফ্রিকা। তো এর সাথে সাথে তোমাদের কিন্তু এটা দেখে নিতে হবে, এর একটা ব্রিক্সের একটা ব্যাংক রয়েছে, যেটা হচ্ছে এনডিবি। এনডিবি মানে হচ্ছে যেটা আমাদের নিউ ডেভেলপমেন্ট ব্যাংক, যেটা অবস্থান করছে 2014 সালে কিন্তু এটা স্থাপন করা হয়েছে। এর হেডকোয়ার্টার কোথায় অবস্থান করছে? চীনে। চীনে অবস্থান করছে এর হেডকোয়ার্টার। অবশ্যই তোমাদের যা ইনফরমেশান দিলাম, এখান থেকেই প্রশ্ন কিন্তু অলরেডি আমাদের যে কটা প্রশ্ন এখানে তোমাদের আলোচনা করা হয়েছে আজকের এই যে স্লাইডগুলোতে, আজকের ক্লাসটাতে, তার আগে আগের ক্লাসটাতে, অবশ্যই সমস্ত প্রশ্ন কিন্তু তোমাদের অলরেডি এসএসসির মতো এক্সাম এবং রেলওয়ের মতো এক্সাম, এনটিপিসির মতো এক্সামে কিন্তু চলে এসেছে। আর এই প্রশ্নই কিন্তু সামনে যারা আমাদের WPSI যারা দেবে, WPSI বা KPSI মেন্স, তাদের জন্য কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট রোল প্লে করবে এই সিরিজটি। অবশ্যই কিন্তু তোমরা এগুলো দেখে যাবে। পরের প্রশ্ন আসি। পরের প্রশ্ন, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে কে ব্রিটিশদের দেওয়া নাইটহুড উপাধি ত্যাগ করেছিলেন? এটা আমরা সকলেই জানি, যার ছবি এখানে আমরা দেখতে পাচ্ছি। রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি কিন্তু এই গীতাঞ্জলি, এখানে কিন্তু নাইট উপাধি যেটা রয়েছে সেটা কিন্তু তিনি ত্যাগ করেছিলেন। আর তিনি কিন্তু
যিনি কিন্তু প্রথম ভারতের নোবেল পুরস্কার পেয়েছিলেন, আমরা সকলেই জানি, গীতাঞ্জলির জন্য। আর এটাও দেখে রাখবে জালিয়ানওয়ালাবাগের যে ঘটনাটা, এটা কত সালে ঘটছে, যেটা কিন্তু 1919-এর 13 এপ্রিল পাঞ্জাবের অমৃতসর শহরে জালিয়ানওয়ালাবাগ নামক একটি উদ্যানে জেনারেল ডায়ারের নির্দেশে কিন্তু এখানে গুলি চালানো হয়েছিল, যেখানে প্রচুর মানুষ কিন্তু হতাহত হয়েছিল। তো এই ঘটনার জন্যই রবীন্দ্রনাথ ঠাকুর এই নাইটহুড উপাধিটি ত্যাগ করেছিলেন। এবং আর একজন রয়েছেন আমাদের মহাত্মা গান্ধী, তিনি কিন্তু ব্রিটিশদের দেওয়া যে কাইজারি হিন্দ যে উপাধি ছিল সেটা কিন্তু তিনি ত্যাগ করেছিলেন। এই দুটো ইম্পর্ট্যান্ট কোশ্চেন হয় এখান থেকে, দেখে রাখবে। পরের প্রশ্ন, প্রত্নতাত্ত্বিক সাইট সুরকোটদা এটা কোন রাজ্যে অবস্থান করছে? ইম্পর্ট্যান্ট রয়েছে। সঠিক অ্যান্সার হয়ে যাবে এটা আমাদের ভারতের গুজরাটেই অবস্থান করছে সুরকোটদা। এই যে আমাদের হরপ্পান সাইটগুলো রয়েছে তার মধ্যে ইম্পর্ট্যান্ট দেখে রাখবে, প্রশ্ন জিজ্ঞাসা করা হয়, যেমন ধোলাভিরা যেটা কিন্তু আমাদের ভারতের গুজরাট রাজ্যে অবস্থান করছে। এটা কিন্তু ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত হয়েছে সাল 2021-এ। আর এখানে কিন্তু বিশাল একটা জলের ব্যবস্থাপনা আমরা কিন্তু দেখতে পাই। পরবর্তী আমরা যদি বলি যে লোথাল কিন্তু একটা বন্দর শহর রয়েছে এবং এটা কিন্তু বিখ্যাত প্রতাশরায় ছিল এবং ডকইয়ার্ড ছিল, যার মাধ্যমে কিন্তু ব্যবসা বাণিজ্য চলতো। আমরা জানি যে হরপ্পা সভ্যতার মানুষরা কিন্তু মিশরীয়দের সাথে, চৈনিকদের সাথে, সুমেরীয়দের সাথে তারা কিন্তু ব্যবসা বাণিজ্য চালাতো। এছাড়া বানওয়ালি যেটা কিন্তু অবস্থান করছে হরিয়ানার হিসারে, কালীবঙ্গান যেটা কিন্তু রাজস্থানের হনুমানগড় ডিস্ট্রিক্টে অবস্থান করছে, এগুলো একটু দেখে রাখবে তোমরা। পরের প্রশ্ন আছে, সুভাষচন্দ্র বসু প্রথম কংগ্রেসের সভাপতি নির্বাচিত হয়েছিলেন কোন অধিবেশনে? তো অবশ্যই আমাদের এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে যে 1938-এর হরিপুরা যে কংগ্রেস হয়েছিল, যে সেখানে কিন্তু তিনি সভাপতিত্ব করেছিলেন এই আমাদের সুভাষচন্দ্র বোস। টোটাল কিন্তু আমাদের এই সুভাষচন্দ্র বোস তিনি কিন্তু টোটাল দুবারই কিন্তু এই জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হয়েছিলেন। একবার তো 1938-এ হরিপুরা কংগ্রেসে, তার সাথে সাথে তার পরের বছর 1939-এ যেটা হচ্ছে ত্রিপুরী অধিবেশন, যেখানে গান্ধীজির মনোনীত একজন প্রার্থী ছিলেন পট্টভী সীতারামাইয়া, তাকে পরাজিত করেই কিন্তু এই আমাদের সুভাষচন্দ্র বোস তিনি কিন্তু এখানে জয়লাভ করেছিলেন। যদিও কিন্তু এখানে গান্ধীজির সাথে একটা মতবিরোধ দেখা গিয়েছিল। পরবর্তীতে তিনি কিন্তু এই ঘটনার জন্য আবার পদত্যাগও করেছিলেন এই সুভাষচন্দ্র বোস এই পদত্যাগের পর কিন্তু তিনি 1939-এ ফরওয়ার্ড ব্লক তিনি কিন্তু তৈরি করেছিলেন, গঠন করেছিলেন। এটাও এক্সামের জন্য ইম্পর্ট্যান্ট। আর তার সাথে দেখবে যে গান্ধীজি কিন্তু প্রথমবার এবং শেষবারের জন্য একটাই অধিবেশনের সভাপতিত্ব করেছিল, সেটা হচ্ছে বেলগাঁও অধিবেশন। সালটা তোমরা কমেন্ট সেকশানে জানাবে, এটা আমি বলবো না, অলরেডি বিভিন্ন ক্লাসে তোমাদের বলা হয়েছে, এটা তোমরা অ্যান্সারটা কমেন্টে দিয়ে দেবে। পরের প্রশ্ন আছে, সম্প্রতি 2025-এর যে মহাকুম্ভ মেলা কোথায় আয়োজিত হয়েছে? এটা আমরা সকলেই দেখে নিয়েছি, মহাকুম্ভ মেলা যেটা 144 বছর অনুষ্ঠিত হয়েছিল কোথায়? প্রয়াগরাজে এটা কিন্তু অনুষ্ঠিত হয়েছে। পরের প্রশ্ন আছে, ভারতের সংবিধানে ধর্মনিরপেক্ষ শব্দটি কোন সংশোধনী আইনের মাধ্যমে এটা যুক্ত করা হয়েছে? তো অবশ্যই ইম্পর্ট্যান্ট রয়েছে, ভারতীয় সংবিধানের যে 42 নম্বর সংবিধান সংশোধনী সাল 1976-এ হয়েছিল, যেখানে ভারতের সংবিধানে ধর্মনিরপেক্ষ যেটা কিন্তু প্রস্তাবনায় কিন্তু এটা প্রথমবার কিন্তু আমাদের ভারতের সংবিধানের প্রস্তাবনাকে একবারই কিন্তু সংশোধন করা হয়েছে এখনও পর্যন্ত, যেটা হচ্ছে এই 42তম 1976 সালে, যেখানে ধর্মনিরপেক্ষ শব্দটি কিন্তু যুক্ত করা হয়েছিল। এটা কিন্তু ইম্পর্ট্যান্ট রয়েছে। এর সাথে সাথে অবশ্যই দেখবে 44 নম্বর সংবিধান সংশোধন, যেটা কিন্তু সাল 1978-এ কিন্তু এটি হয়েছিল। পরের প্রশ্ন, ভারতের কত সালে দলত্যাগ বিরোধী আইন এটি পাস হয়? তো দলত্যাগ বিরোধী আইন বা অ্যান্টি ডিফেকশন ল এটা ভারতে ইন্ট্রোডিউস হয়েছিল কত সালে? সঠিক অ্যান্সার হয়ে যাবে 1985-তে। 1985-তে কিন্তু প্রথম এই অ্যান্টি ডিফেকশন ল বা দলত্যাগ বিরোধী আইন কার্যকর হয়, পাস হয়। এবং এটা কিন্তু কত নম্বর অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে করা হয়েছিল? 52 নম্বর অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে সাল 1985 সালে এটা লাগু করা হয়েছিল। এবং এটা ভারতের কত নম্বর তপশিলে রয়েছে, অর্থাৎ শিডিউলে রয়েছে? আমরা জানি টোটাল কতগুলো শিডিউল রয়েছে, টোটাল যে কটা শিডিউল রয়েছে তার মধ্যে 10 নম্বর শিডিউলে অবস্থান করছে এই দলত্যাগ বিরোধী আইনের কথাটি। পরের প্রশ্ন, সম্প্রতি 2025-এর IPL টুর্নামেন্টের অরেঞ্জ ক্যাপ প্রাপ্ত খেলোয়াড়ের নাম কি? সঠিক অ্যান্সার হয়ে যাবে সাই সুদর্শন। এই যে IPL তোমরা দেখছো, এই IPL সাল 2008-এ কিন্তু প্রথম খেলাটা অনুষ্ঠিত হয়েছিল। এই প্রথম খেলায় কে জিতেছিল? অবশ্যই রাজস্থান রয়্যালস কিন্তু এখানে জয়লাভ করেছিল 2008-এর চেন্নাই সুপার কিংসকে হারিয়ে ফাইনালে। অবশ্যই
এখানে আমরা যদি বলি আইপিএল যে সবথেকে বেশি টাইটেল এটা কে জিতেছে, সঠিক অ্যান্সার হয়ে যাবে 5 বারের বিজেতা মুম্বাই ইন্ডিয়ান্স এবং চেন্নাই সুপার কিংস। এরা মোস্ট সাকসেসফুল টিম যারা টোটাল 5 বার এখনও পর্যন্ত এই আইপিএলের খেতাব জিতেছে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন দেখি। ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে শোষণের বিরুদ্ধে মৌলিক অধিকারের বিধানটি রয়েছে? তো আমরা জানি যে শোষণের বিরুদ্ধে যে অধিকার যেটা এটা অনুচ্ছেদ নম্বর আর্টিকেল নম্বর 23 থেকে 24-এর মধ্যে দেওয়া রয়েছে। এবং ভারতের সংবিধানের যে মৌলিক অধিকার এটা আমরা আমেরিকার সংবিধান থেকে নিয়েছিলাম। আমরা জানি ভারতের সংবিধান আমরা বিভিন্ন জায়গা থেকে নিয়েছি, তার মধ্যে এটা নিয়েছিলাম আমেরিকা থেকে। এটা রয়েছে আমাদের পার্ট নাম্বার 3-তে, যেটা আর্টিকেল নাম্বার কত নম্বরে রয়েছে? 12 থেকে 35 নম্বর আর্টিকেলে অবস্থান করছে ফান্ডামেন্টাল রাইটস। বর্তমানে আমাদের ভারতে টোটাল আগে ছিল 7টা, এখন বর্তমানে রয়েছে 6টি ফান্ডামেন্টাল রাইট, যেটা রয়েছে একটা আমাদের আর্টিকেল রয়েছে আর্টিকেল নাম্বার 31, যেখানে ছিল রাইট টু প্রপার্টি, সম্পত্তির অধিকার, যেটাকে কিন্তু আমরা 44 নম্বর অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1978 সালে যেটা হয়েছিল তার মাধ্যমে এই 31 নম্বর আর্টিকেল অর্থাৎ সম্পত্তির অধিকারকে সরিয়ে দিয়েছি। এটা কিন্তু বর্তমানে দেওয়া হয়েছে 300A নাম্বার আর্টিকেলে, যেটা বর্তমানে একটা লিগাল রাইট। ঠিক আছে, এবং টোটাল যে আমাদের বর্তমানে রয়েছে 6টা আর্টিকেল, যার মধ্যে পড়ছে রাইট টু ইকুয়ালিটি, সমতার অধিকার 14 থেকে 18 নম্বর আর্টিকেলে, স্বাধীনতার অধিকার 19 থেকে 22 নম্বর আর্টিকেলে, শোষণের বিরুদ্ধে অধিকার 23 থেকে 24-এর মধ্যে পড়ছে, এবং যেটা আমাদের রয়েছে রাইট টু ফ্রিডম অ্যান্ড রিলিজিয়ন, যেটা কিন্তু ধর্মীয় স্বাধীনতার অধিকার, যেটা 25 থেকে 28-এর মধ্যে রয়েছে। এছাড়া রয়েছে আমাদের এডুকেশনাল রাইটস, কালচারাল অ্যান্ড এডুকেশনাল রাইটস, যেটা 29 থেকে 30-এর মধ্যে পড়ছে। আর একটা মোস্ট ইম্পর্ট্যান্ট রাইট যেটা হচ্ছে 32, যেটাকে কিন্তু ভারতীয় সংবিধানের হার্ট অ্যান্ড সোল বলা হয়ে থাকে, হৃদয় এবং আত্মা বলা হয়ে থাকে, 32 নম্বর আর্টিকেল, যার মাধ্যমে কিন্তু আমরা সুপ্রিম কোর্টে চলে যেতে পারি এই 32 নম্বর আর্টিকেলকে প্রয়োগ করে। এটা বলেছিলেন কে? B.R. আম্বেদকর। এটা কিন্তু অবশ্যই দেখে রাখবে, যদি ভালো লাগে সকলে একটা লাইক কিন্তু অবশ্যই করে দিতে হবে। দ্য বেস্ট কন্টেন্ট কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ, তাও আবার ফ্রি অফ কস্ট। এই চ্যানেলে কিন্তু অলরেডি আমরা বিভিন্ন এক্সামের জন্য ফ্রিতে তোমাদের ক্লাস কিন্তু অনেক করিয়েছি এবং ভবিষ্যতেও করাতে থাকবো, তার জন্য তোমাদেরকে সাপোর্ট করতে হবে। পরের প্রশ্ন, আমাদের সংবিধানে উল্লিখিত 22টি ভাষাকে স্থান দেওয়া হয়েছে কত নম্বর শিডিউলে? তো আমরা সকলেই জানি যে 8ম শিডিউলে আমাদের টোটাল 22টা ভাষা রয়েছে, যার মধ্যে আমাদের মাতৃভাষা আমাদের বাংলা ভাষা কিন্তু ইনক্লুডেড রয়েছে। পরের প্রশ্ন কি আছে? পরের প্রশ্ন আছে ভারতে মাইক্রো ফাইন্যান্স প্রতিষ্ঠানগুলির নিয়ন্ত্রক কে রয়েছেন? অবশ্যই সঠিক অ্যান্সার হয়ে যাবে মাইক্রো ফাইন্যান্স ইন্ডাস্ট্রি। এর যে প্রতিষ্ঠানগুলো রয়েছে যার নিয়ন্ত্রক করে কে? অবশ্যই RBI, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, যেটা 1 এপ্রিল 1935 এটা প্রতিষ্ঠিত হয়েছিল। হেডকোয়ার্টার আমাদের মহারাষ্ট্রে মুম্বাইতে অবস্থান করছে। ইম্পর্ট্যান্ট রয়েছে। পরের প্রশ্নে আসি। আচ্ছা, এখানে কিন্তু অপশানগুলোর মধ্যে এগুলো দেখে রাখবে। SBI যেটা কিন্তু 1955 সালে প্রতিষ্ঠিত হয়েছিল, ঠিক আছে। আর সেবি যেটা কিন্তু আমাদের 1955-তে। আর সেবি কিন্তু একটা স্টক মার্কেটকে রেগুলেট করে থাকে যে বডি, সেটাই হচ্ছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, ঠিক আছে। এছাড়া রয়েছে নাবার্ড, যেটা কিন্তু অবশ্যই আমাদের যে রুরাল এগ্রিকালচার যে ডেভেলপমেন্টগুলো হয়ে থাকে রুরাল এলাকায় অর্থাৎ গ্রামীণ এলাকায়, সেটাকে দেখাশোনার জন্য নাবার্ড ব্যাংক কিন্তু প্রতিষ্ঠা করা হয়েছিল, ঠিক আছে। এটাও দেখে রাখবে তোমরা, ইম্পর্ট্যান্ট রয়েছে এক্সামের জন্য। পরের প্রশ্ন আছে, নিম্নলিখিত কোন বছরে ভারতের তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা চালু হয়েছে? সঠিক অ্যান্সার আমাদের হয়ে যাবে তৃতীয় যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা, যেটা কিন্তু সাল 1961 থেকে শুরু হয়েছিল। এবং এখানে কিন্তু তোমরা দেখবে যে এই যে আমাদের যে 5 ইয়ার প্ল্যানগুলো রয়েছে না, সেগুলো কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে। আর এই সম্পর্কিত তোমাদের ডিটেল ক্লাস অলরেডি চ্যানেলে দেওয়া রয়েছে, তোমরা দেখে নেবে, এর বাইরে কোনো প্রশ্ন কিন্তু থাকবে না। আর তোমাদের বলে রাখি যে তৃতীয় পঞ্চবার্ষিকী প্ল্যান, যেটা কিন্তু 1961 থেকে শুরু করে 1966 পর্যন্ত এটা চলেছিল। তাহলে প্রথমটা কবে হয়েছিল? প্রথমটা কিন্তু জওহরলাল নেহরুর সময় হয়েছিল 1951 থেকে 1956-র মধ্যে। এই সময় কিন্তু এগ্রিকালচারের ওপর সব থেকে বেশি মাত্রায় এখানে ফোকাস করা হয়েছিল এবং এটা কিন্তু একটা মডেলের ওপর ভিত্তি করা হয়েছিল, যেটা হ্যারো ডোমার মডেল পরীক্ষায় আসে। এবং পরবর্তী আমাদের সেকেন্ড 5 ইয়ার প্ল্যান, যেটা 1956 থেকে 1961-র মধ্যে ঘটছে। এখানে কিন্তু আমাদের মূল ভিত্তি ছিল, আমাদের ফোকাস করা হয়েছিল যেখানে, সেটা হচ্ছে ইন্ডাস্ট্রির ওপর, শিল্পের ওপর। এখানে সবথেকে বেশি শিল্পের ওপর যেহেতু ফোকাস করা হয়েছিল, এখানেও একটা মডেলের নাম রয়েছে, সেটা হচ্ছে PC মহালানবিস মডেল। এই মডেলের ওপর ভিত্তি করে এটা করা হয়েছিল। এখানে যে মোস্ট ইম্পর্টেন্ট যেখানে প্রশ্ন জিজ্ঞাসা করা হয়, এই দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়ই কিন্তু ভিলাই, দুর্গাপুর এবং রাউরকেল্লা এই তিনটে স্টিল প্ল্যান্ট কিন্তু আমাদের ভারতে প্রতিষ্ঠা করা হয়েছিল। পরীক্ষায় আসে দ্বিতীয় 5 ইয়ার প্ল্যানে এইগুলো
করা হয়েছিল। তার সাথে দেখবে যে তৃতীয় 5 ইয়ার প্ল্যান যেখানে কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে, কারণ এই বছর এই 5 ইয়ার প্ল্যানেই কিন্তু আমাদের ভারতের সাথে পাকিস্তানের একটা যুদ্ধ হয়েছিল 1965 ভারত পাকিস্তান যুদ্ধ। ঠিক আছে, চলো পরের প্রশ্ন দেখি। ভারতে আর্থিক বছর শুরু হয় কবে থেকে? অবশ্যই কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে 1 এপ্রিল থেকে শুরু হয় আর্থিক বছর, ফাইন্যান্সিয়াল ইয়ার। পরের প্রশ্ন, বিপিএল রয়েছে, বিপিএল এর ফুল ফর্ম কী রয়েছে? অবশ্যই বিলো পভার্টি লাইন। ঠিক আছে, সঠিক আনসার হয়ে যাবে অপশন নাম্বার এ। পরের প্রশ্ন, মানুষের মধ্যে যে কোভিড-19 সৃষ্টিকারী ভাইরাস এর নাম কি? তো কোভিড-19 সৃষ্টিকারী যে ভাইরাস এটার নাম কি? অবশ্যই SARS-CoV-2। অপশান নাম্বার বি আমাদের রাইট অ্যান্সার। আর এই প্রশ্নটাকে মিস করবে না, কারণ এটাও কিন্তু দিয়ে দিতে পারে, যেহেতু কিন্তু আমাদের যে ভাইরাস, ব্যাকটেরিয়া, ফাঙ্গাস, ইনফেকশন এই সম্পর্কিত একটা চ্যাপ্টার কিন্তু রয়েছে, এক্সামের জন্য ইম্পর্টেন্ট রয়েছে। ঠিক আছে, তার মধ্যেই কিন্তু এটা পড়ছে। পরের প্রশ্ন রয়েছে কাজ অর্থাৎ ওয়ার্কের এসআই একক কি? তো ওয়ার্ক যে এসআই একক রয়েছে কোনটা? জুল। ওয়ার্কের এসআই একক হচ্ছে জুল। সিজিএস পদ্ধতিতে হচ্ছে আর্গ, এবং আমরা এখান থেকে একটা ফর্মুলাও জানি, 1 জুল ইকুয়াল টু 10⁷ আর্গ। এটা কিন্তু হয়ে থাকে 1 জুল ইকুয়াল টু কত হয়? আর্গ 10⁷ আর্গ। এটা কিন্তু হয়ে থাকে একটা ফর্মুলা, এক্সামের জন্য ইম্পর্টেন্ট। পরের প্রশ্ন, দূরদৃষ্টি সমস্যার জন্য কোন লেন্স ব্যবহার করা হয়ে থাকে? যেটা হচ্ছে কনভেক্স লেন্স, অর্থাৎ উত্তল লেন্সকে কিন্তু ব্যবহার করা হয় দূরদৃষ্টির জন্য। নেক্সট, ভারতরত্ন পুরস্কার প্রাপ্ত প্রথম খেলোয়াড় কে? ইম্পর্টেন্ট, ভারতরত্ন প্রাপ্ত প্রথম খেলোয়াড় এবং সবথেকে ইয়ংগেস্ট খেলোয়াড় যিনি হচ্ছেন সচিন তেন্ডুলকর। সাল 2014-তে তিনি মাত্র 40 বছর বয়সে এই ভারতরত্ন পুরস্কারটি পেয়েছেন। ইম্পর্টেন্ট রয়েছে। তার সাথে দেখতে হবে ভারতরত্ন পুরস্কার, যেটা কিন্তু আমাদের ভারতের সর্বোচ্চ নাগরিক সম্মান, যেটা প্রথম দেওয়া হয়েছিল সাল 1954 সালে। টোটাল 3 জন কিন্তু প্রথমবার পেয়েছিলেন। কে? অর্থাৎ চক্রবর্তী রাজা গোপালাচারী, সর্বপল্লী রাধাকৃষ্ণন এবং সিভি রমন। আর এই সিভি রমন কিন্তু তিনি 1930 সালে প্রথম ফিজিক্সের নোবেল প্রাইজও কিন্তু পেয়েছিলেন, এটাও দেখে রাখবে। তার সাথে এছাড়া আমাদের কিন্তু 2 জন কিন্তু বিদেশি হিসাবে ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন। কে? প্রথম বিদেশি হিসাবে ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন 1987 সালে, তার নাম খান আব্দুল গফ্ফর খান। 1987-তে তিনি ভারতরত্ন পুরস্কার পান। দ্বিতীয় যিনি কিন্তু বিদেশি, তার নাম হচ্ছে নেলসন ম্যান্ডেলা। 1990 সালে তিনি কিন্তু এই নেলসন ম্যান্ডেলা, দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট, ইনি কিন্তু ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন। এর সাথে দেখতে হবে যে প্রথম কত সাল থেকে আমাদের মরণোত্তর ভারতরত্ন দেওয়া শুরু হয়েছে। 1966 সাল থেকে প্রথমবার মরণোত্তর ভারতরত্ন পুরস্কার দেওয়া শুরু হয়। আর এই প্রথম মরণোত্তর ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন লাল বাহাদুর শাস্ত্রী। এর আগের দিনে এই ক্লাসটা তোমাদের জানিয়েছিলাম এটা। আর 2024-এ কতজন পেয়েছে? টোটাল 4 জন কিন্তু পেয়েছে, 5 জন পেয়েছে। অবশ্যই তোমরা সেটা দেখে নেবে। পরের প্রশ্ন, আগের দিন ক্লাসে সেটা বলেছিলাম। আচ্ছা, দিল্লি যে হাইকোর্ট রয়েছে এটা কত সালে প্রতিষ্ঠিত হচ্ছে? ইম্পর্টেন্ট কিন্তু এক্সামের জন্য। দিল্লি হাইকোর্ট যেটা 1966 সালে কিন্তু এটা প্রতিষ্ঠিত হয়েছিল 31 অক্টোবর। 31 অক্টোবর 1966-তে দিল্লি হাইকোর্ট প্রতিষ্ঠিত হয়েছে। এবং কলকাতা হাইকোর্ট হচ্ছে সবার প্রথম যে হাইকোর্ট গঠন হয়েছে আমাদের ভারতে, সেটা হচ্ছে কলকাতা হাইকোর্ট, আমাদের ভারতের প্রথম হাইকোর্ট, যেটা সাল 1962 1 জুলাই 1862 1 জুলাই এই কলকাতা হাইকোর্ট কিন্তু প্রথম প্রতিষ্ঠিত হয়েছিল আমাদের ভারতের। এর সাথে দেখে রাখবে পরীক্ষায় আসে, এটা আমাদের রাজ্যের পরীক্ষাতে বেশিরভাগ আসে, সেটা হচ্ছে কলকাতা হাইকোর্টের যে দুটো সার্কিট বেঞ্চ রয়েছে না, সেই সার্কিট বেঞ্চের একটা তো অবস্থান করছে আমাদের পশ্চিমবঙ্গে জলপাইগুড়িতে, আর একটা কোথায় অবস্থান করছে? সেটা অবস্থান করছে আন্দামান নিকোবরের পোর্ট ব্লেয়ারে। ঠিক আছে, পরীক্ষায় দুটোই কিন্তু জিজ্ঞাসা করা হয়, এই এক্সামের জন্য ইম্পর্টেন্ট রয়েছে। একটা আমাদের নর্থার্ন ওয়েস্ট বেঙ্গলে অবস্থান করছে যেটা জলপাইগুড়িতে, আর একটা অবস্থান করছে পোর্ট ব্লেয়ারে। তো প্রতিটি কোশ্চেন কিন্তু ইম্পর্টেন্ট ছিল। তোমাদের আজকে যে কটা প্রশ্ন আলোচনা করা হয়েছে, সবার শেষে তোমাদের জন্য একটা প্রশ্ন থাকছে, হোমওয়ার্কের কোশ্চেন। এই প্রশ্নটা কিন্তু আশা করব সকলে কিন্তু এর উত্তর কমেন্ট সেকশানে সকলে জানিয়ে দেবে। যেটা হচ্ছে পোর্ট ব্লেয়ার, যার নাম কিন্তু ইতিমধ্যে আমাদের পাল্টে গেছে, পরিবর্তন হয়েছে, সেই নতুন নাম কি হয়েছে পোর্ট ব্লেয়ারের। এটা কিন্তু আমাদের আগামী দিনে রাজ্যের এক্সামে কিন্তু আসতে চলেছে। এটা বলা যায় না সেটা গ্রুপ সি গ্রুপ ডিতে আসবে কিংবা ডব্লিউবিতে আসবে। অলরেডি কিন্তু এসএসসি এবং আমাদের রেলওয়ের মতো এক্সামে এটা চলে এসেছে। তো পোর্ট ব্লেয়ার তার নতুন নাম কি হয়েছে এটা তোমরা কমেন্ট সেকশানে জানাবে, অবশ্যই জানাবে।
ভালো লাগলে একটা কিন্তু লাইক অবশ্যই করবে, সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেলটিকে, বারবার বলছি, ঠিক আছে। এবং টেলিগ্রাম কিন্তু বিশেষ করে যুক্ত হবে। কেন তার কারণ এখানে গুরুত্বপূর্ণ সমস্ত আপডেট সবার প্রথম সবার আগে তুমিই পাবে। আর এখানে যে নাম্বারটা রয়েছে এটা আমাদের এই নাম্বার রয়েছে, নাম্বারটা অবশ্যই তোমরা সেভ করে রাখতে পারো এবং এই নাম্বারে কিন্তু যে কোনো পিডিএফের জন্য তোমরা যোগাযোগ করবে। এবং টেলিগ্রামের লিঙ্ক কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, এই নাম্বারের লিঙ্কও কিন্তু দেওয়া রয়েছে, অবশ্যই যুক্ত হয়ে থাকবে সকলে। এখানে যে সমস্ত আমাদের পিডিএফগুলো বর্তমান অ্যাভেলেবেল রয়েছে সেগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এখানে কিন্তু ইতিহাসটা দেওয়া নেই, ইতিহাসটাও কিন্তু তোমরা দেখতে পাবে। আচ্ছা, এখানে দেওয়া রয়েছে 7 নম্বরে। তো যাদের প্রয়োজন রয়েছে এগুলি অবশ্যই কিন্তু তোমরা যোগাযোগ করবে নিচে দেওয়া নাম্বারে। কারেন্ট অ্যাফেয়ার্স প্রতিটা এক্সামের জন্য গুরুত্বপূর্ণ, আর এর বাইরে কারেন্ট অ্যাফেয়ার্স এর থেকে দ্য বেস্ট কন্টেন্ট কিন্তু তোমরা কোথাও পাবে না, ঠিক আছে। এত কম দামে কিন্তু কোথাও পাবে না, আর বেশি দাম দিয়েও কিন্তু তোমরা ভালো কন্টেন্ট কিন্তু এর থেকে ভালো কন্টেন্ট পাবে না কোথাও। এখানে আমাদের রয়েছে রেলওয়ের জন্য যে প্রিভিয়াস ইয়ার পেপার, সেটা যাদের প্রয়োজন রয়েছে তোমরা নিয়ে নিতে পারো। এছাড়া এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েটের যে পেপারটা সেটাও খুব শীঘ্র তোমরা কিন্তু পেয়ে যাবে, তা আবার সাবজেক্ট ওয়াইজ। যেমন আমরা এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলেরটা দিয়েছি সাবজেক্ট ওয়াইজ একদম, যেমন জিওগ্রাফি হিস্ট্রি থেকে যে সমস্ত প্রশ্নগুলো এসেছে সব আলাদা আলাদা করে দিয়েছিলাম, ঠিক সেমভাবে তোমরা কিন্তু আন্ডার গ্র্যাজুয়েটটাও পেয়ে যাবে। তো অবশ্যই একটু ওয়েট করতে হবে তোমাদেরকে। আর এই নাম্বারে যোগাযোগ করবে আর সাবস্ক্রাইব করে রাখবে অবশ্যই, ঠিক আছে। সো ক্লাস কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্ট সেকশানে জানিয়ে দেবে এবং উত্তরগুলো কিন্তু সঠিক উত্তর কমেন্ট সেকশানে জানাবে যেগুলো তোমাদের জিজ্ঞাসা করা হয়েছে। চলো পরবর্তী ক্লাস নিয়ে আসছি, ধন্যবাদ।